সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালাক্সি দর্শক। আজকে নতুন সপ্তাহে আমরা কথা বলবো রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে। জানেন যে দ্বিতীয় দিনের টেস্ট চলছে, আজকে কিন্তু তৃতীয় দিনের মতো খেলা চলছে এবং প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ এবং আমরা বলতে পারি মোটামুটি একটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়েছে বাংলাদেশ। আমরা কথা বলবো, স্টুডিওতে আমাদের সাথে আছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার এবং একই সাথে বর্তমানে কোচিংয়ের দায়িত্ব পালন করছেন, আর আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো একবার দেখে নিতে চাই। দেখছিলেন দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো। দর্শক চাইলে আপনারাও কিন্তু আমার সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি আগেই বলছিলাম আমাদের সাথে আছেন তুষার ইমরান। তুষার ইমরান, একবার সহজ একটা প্রশ্ন শুরু করে, যে গতকালকে যেভাবে আমরা শুরু করেছিলাম, আমরা গতকালকে পর্যন্ত আমরা বলেছিলাম যে দ্বিতীয় দিনটা আমাদের, বাংলাদেশের, কিন্তু তৃতীয় দিনের যে সকালটা যেভাবে শুরু হলো, এরকম কি প্রত্যাশা ছিল কিনা আপনার? না, প্রথম টেস্টে যদি বিবেচনা করেন তাহলে প্রথম টেস্টটা যেভাবে খেলেছিলাম আমরা, আমার কাছে মনে হয় যে না, এই টেস্টের ফার্স্ট সেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট ছিল আমাদের জন্য, যেটা করতে পারিনি আর কি। যদি আমরা 20টা ওভার থেকে 25টা ওভার সার্ভাইভ করতে পারতাম, উপরের যে কোনো একটা পার্টনারশিপ হতো, তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, পাকিস্তানের যে বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের থেকে, আমার কাছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা নট আপ টু দ্য মার্ক। সো প্রথম সেশনটা ভেরি ভাইটাল ছিল, সেটা আমরা করতে পারিনি। এখনও দুজন ব্যাটার যেহেতু ব্যাটিং করছে, লাইক লিটন ফর্মে আছে, মিরাজও ফর্মে আছে, বাট রান তো আপনার অনেক, 284 রান, অনেক রান। আমার কাছে মনে হয়েছে যে সেশন বাই সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে একটা চান্স থাকে। স্টিল লং ওয়ে টু গো, এখনও 6টা উইকেট চলে গেছে আর্লি সেশনে, মানে সকালের সেশনটাতে। সো লিটন এবং মিরাজের পরে অনেক দায়িত্ব। যদি একটা পার্টনারশিপ হয় তাহলে আমার কাছে মনে হয় যে না, টেস্ট থেকে কাম ব্যাক করতে পারি এই টেস্টে। আমরা যদি টেস্ট টসের ভূমিকাটা দেখি, আসলে টস জিতলো বাংলাদেশ, সেইখানে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে যায়নি। কারণ হচ্ছে আমরা যদি দেখছিলাম যে গ্রিন উইকেট, সেই একটা ভয় থেকে কি এই কাজটা করেছে যে আমরা প্রথমে ব্যাট করবো না, ওদের দেখবো যে কেমন হয় উইকেটটা, সেই যেই পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টা, সেই জায়গায় কি বাংলাদেশ ফেল করলো কিনা? না, আমার কাছে যেটা মনে হয়েছে না, যেহেতু একটা দিন কাভার ছিল আর কি, উইকেটে ময়েশ্চার থাকতে পারে, এই জন্য হয়তো বা টিম ম্যানেজমেন্ট থেকে এই ডিসিশন নিয়েছিল যদি টস উইন করি তাহলে আমরা ফিল্ডিংয়ে যাব। ফিল্ডিংও নিয়েছি, ভালোই ফিল্ডিং করেছি, ভালোই বোলিং করেছি, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যাটিংটা নিয়ে যেহেতু আমাদের কথাবার্তা চলতেছে এই টেস্টে, প্রথম টেস্টটা যদি আমরা একটুখানি ফিরে তাকাই, সবাই কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করেছিল, মানে যার যে দায়িত্বটা। একটা ছোট একটা পার্টনারশিপ হয়েছিল, ওপেনিং পার্টনারশিপ, যদিও জাকির আলী বেশি মানে বড় করতে পারেনি জাকির, তারপরে আমার কাছে মনে হচ্ছে সাদমান অনেকক্ষণ ধরে ব্যাটিং করেছিল। ওই হ্যাবিটটা এই সেকেন্ড টেস্টে আসলে আমরা মিসিং দেখেছি। জাকির চান্স পেয়েছিল 2টা, তারপরেও সাদমানও চান্স পেয়েছিল, কাজে লাগাতে পারিনি। আর যেটা বলছিলেন যে উইকেটে ময়েশ্চার ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং উইকেটে গ্রিন টপ যদি থাকে তাহলে যে কোনো ক্যাপ্টেন আপনি টসে জিতলে মানে ফিল্ডিং নেওয়ার ডিসিশনটা নেবে, এবং টিম ম্যানেজমেন্ট থেকে এটাই প্ল্যান ছিল আমার কাছে। বোলিংটা তো অসাধারণ বোলিং করেছিলাম, সো ব্যাটিংটা নিয়ে আমার লিটল বিট কনসার্ন আর কি। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমার সাথে শেয়ার করুন। আমি রিপোর্ট বলছিলাম, ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি বলুন। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমাদের কোচ, যে বাংলাদেশের যে কোচ আছে তার সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। যে রকিবুল হাসান স্যার একটা কথা বলছিলেন, সে আমরা জাতীয় দলের কোচ হচ্ছেন, কিন্তু আমাদের এর থেকে তো আমাদের দেশে যে কোচগুলো আছে, সালাউদ্দিন স্যার আছেন, সায়েন্স স্যার আছেন, আরো অনেকগুলো কোচ আছেন, এদের থেকে আমাদের এই যে বাংলাদেশ যে কোচ হাতুর সিং এর থেকে কি তারা কি ভালো না? এবং উনি আরেকটা স্যার, রকিবুল স্যার একটা কথা বলছেন যে ওনাদের যে আমাদের যে জেলাগুলো খেলা হয় জেলা পর্যায়ে, সেইখানে হাতুর সিংকে যেতে বলেছে। তাই এটা কি আপনি একমত কিনা? এবং জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ফাহিম ভাই, তুষার ভাই, এটা কিন্তু অনেকদিন যাবতই আসলে চলছে, আসলে একটা যে বিতর্ক বলি আমরা, দেশীয় কোচ এবং বিদেশি কোচের মধ্যে যে পার্থক্যটা, বা একই সাথে জেলা পর্যায়ে যে খেলাগুলো সেই জায়গায় না হওয়া, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? যে আগে প্রথমে জেলা পর্যায় থেকে শুরু করি, যেহেতু জেলা ক্রিকেট খেলেই উঠে এসেছি। আমার কাছে মনে হয়েছে না, লাস্টটা অনেক দিন যাবত আসলে জেলা ক্রিকেটটা সময় মতন হয় না। যদিও শুরু হয় তাহলেও শেষ হতে আপনার একটা টুর্নামেন্ট শেষ হতে 5-6 মাস লেগে যায়। সো এখান থেকে হয়তো বা আমরা নেক্সট বোর্ড প্রেসিডেন্ট যেহেতু এসেছেন ফারুক ভাই, ক্রিকেটের সাথে তার অনেক সম্পর্ক, হয়তো বা ভালো কিছু দেখতে পারবো।
দেন আসি হাতুরা সিংয়ের প্রসঙ্গ। সালাউদ্দিন স্যার আছেন, তারপর অনেক সুজন ভাই আছেন, অনেক হাই প্রোফাইল কোচ আছেন আমাদের দেশে। সো আমার কাছে মনে হয়েছে না, আপনি যদি বিদেশ থেকে কোচ নিয়ে আসেন তাহলে যে জায়গাটা দরকার আমাদের, লাইক এইচপি, তারপরে আন্ডার-19 সব জায়গায় কিন্তু আপনার ফরেন কোচ দিয়ে চলছে আমাদের দেশে। সব সুজন ভাইদের তো একটা অভিজ্ঞতা আছে, আগেও ন্যাশনাল টিমে কাজ করেছে, সালাউদ্দিন ভাইও ন্যাশনাল টিমে কাজ করেছে, ইমরান স্যারও ন্যাশনাল টিমে কাজ করেছে। সো এদেরকে ডেফিনেটলি হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে আগামী 2-3 বছরের ভিতরে যে কোনো একজন হয়তো বা জায়গা নিয়ে নিলেও নিতে পারে। সো এখন ডিপেন্ড করে যে ক্রিকেট বোর্ড আসলে সেই কি সঙ্গে করে। সেটা কি কারো সঙ্গে এরকম থাকবে নাকি যে একেবারে প্রধান কোচের ভূমিকায় দেখতে পারবো আমরা, কি মনে হয়? সালাউদ্দিন ভাইকে তো আমরা দেখেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করতে অনেক আগে, বাট তারও তো অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে ডোমেস্টিক ক্রিকেটে সে অনেক দিন ধরে কাজ করছে অ্যাজ এ হেড কোচ হিসাবে। সুজন ভাইকেও দেখেছি দায়িত্বই নিতে। সুজন ভাই তো একসময় ন্যাশনাল টিমের কোচই ছিল, হেড কোচই ছিল। ইমরান স্যারকেও দেখেছি আমরা। যদি দায়িত্ব দেয়নি তাহলে এখন তো তারা সিনিয়র, এখন তো আমার কাছে যেটা মনে হয়েছে যে না, তারা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করবে না, কোচ কাজ যদি দিতেই চান তাহলে হেড কোচের রোলটাই প্লে করতে হবে তাদেরকে, এবং সেটা ক্রিকেট বোর্ডই সময় মতো হয়তো বা ডিসিশন নেবে এখন। বাট আপনি যদি অন্যান্য ক্রিকেট ধরেন লাইক ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সবাই কিন্তু নিজের দেশের ক্রিকেট কোচ প্রমোট করছে, এখন ঝুঁকছে আর কি এই হ্যাঁ। বিষয়টা। মানে আগে তো ধরেন না, হ্যাঁ, আমরা যখন খেলা শুরু করছি তখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে কোচ এসেছে। সো এখন কিন্তু সময় হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, আমাদের অভিজ্ঞতার দিক দিয়ে চিন্তা ভাবনা যদি করে, অনেক এক্সপিরিয়েন্স কোচ আছে, তাদেরকে কাজে লাগাতে পারে। আমরা ফারুক ভাইকে আসলে বহুদিন ধরেই শুনছি আসলে যে হাতুরু সিংহের বিপক্ষে তার কথা বলা, যে না চলছে না আসলে তাকে দিয়ে। আপনার কি মনে হয় এই টেস্টটি কি শেষ হতে পারে নাকি এরপরও আরো সময় পাবেন? তার তো মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আর কি চুক্তিবদ্ধ। নানভার গতকালকে একটা কথা খুব ভালো লেগেছে আমার, যে ইন বিটুইন যে কোনো টুর্নামেন্টের ভিতরে হয়তো বা তাকে না সরালেও পারে, যেহেতু একটা সামনে একটা বড় একটা টুর্নামেন্ট আছে, ওই টুর্নামেন্ট পর্যন্ত ওয়েট করা উচিত আমার কাছে যেটা মনে হয়েছে। তারপরেও এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। সামনে একটা ইন্ডিয়ার ট্যুর আছে, সেটাও কিন্তু ভাইটাল সিরিজ আমাদের জন্য, যেহেতু টেস্ট আছে, টি-20 আছে। সো আমার কাছে যেটা মনে হয়েছে না, এতদিন যেহেতু সহ্য করেছি, আর 3-4টা মাস যদি সহ্য করা যায় তাকে, তারপর লেটস সি যে কি রেজাল্টটা আসে। বাট অন্যান্য ডিপার্টমেন্টে লাইক সুজন ভাই, সালাউদ্দিন ভাই, এরা কিন্তু রেডি আছে যে কোনো মুহূর্তে হয়তো বা ক্রিকেট বোর্ড যদি কল করে না আমাদের এই দেশীয় কোচ দরকার, তাহলে যে কোনো মুহূর্তে হয়তো বা দায়িত্ব নিতে পারে। তুষার ভাই, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বলুন। জি, আমার নাম হচ্ছে সাকিব আক্তার, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমাদের যিনি এখন আপনাদের প্রোগ্রামে আমি একজন পালখানের অনেক, আমি আমাদের সামনে আদৌ ক্রিকেটে ফিরবেন কিনা, ফিরবেন কিনা। আপনি মনে হয় তামিম ইকবাল নিয়ে কোনো তামিম ইকবাল, এটাও কিন্তু একটা আসলে বিতর্কিত প্রশ্নই আমার কাছে মনে হয়। মানে ডে বাই ডে এরকম হচ্ছে যে তামিম ইকবালকে নিয়ে দর্শক বা যারা সমর্থক আছেন তারা কিন্তু একটা আশায় রয়েছেন তুষার ভাই, যে এখনো যে তামিম হয়তো বা ফিরবেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে তার ফেরাটা উচিত আর কি, এবং সে ফিট হয়ে ফিরবে। ধরেন পারফরমেন্স নিয়ে তো তার কোনো আক্ষেপ নেই, কেউ কখনো প্রশ্নও তুলেনি যে তার পারফরমেন্স থেকে সে বাদ পড়েছে। সে নিজের ইচ্ছায় আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে রিটায়ারমেন্টে গিয়েছিল। সে বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারে, যেটা আমরা ল্যাকিংস দেখেছিলাম পাপন ভাইয়ের সাথে, অনেক দিন ধরে তার কথাবার্তা চলছিল, সময় হয়তো বা দিতে পারেনি। বাট তামিম যদি কামব্যাক করে তাহলে আমাদের টিমের জন্যই ভালো, যেটা মনে হয়েছে আমার কাছে, যে না ওপেনিং পার্টনারশিপ থেকে, মানে ওপেনিং থেকে শুরু করে যেখানে সে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে খেলতে, তার জায়গাটা তাকেই ফেরত দেওয়া উচিত। বাট ইন বিটুইন ডোমেস্টিক ক্রিকেট আছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে তামিম ডোমেস্টিক ক্রিকেটে আগে কামব্যাক করবে, তারপরে মানে স্টেপ বাই স্টেপ। আমরা যদি দেখি যে তামিমের পরে মানে যেই দলে এসেছেন আসলে কেউ কিন্তু থিত হতে পারেনি। আপনি যদি বলেন যে ছোট তামিমের কথা বলেন, একই সাথে জাকিরকে দেখলাম এই টেস্টেও, তিনি দুটো ইনিংসেই মোটামুটি ফল করলো। তো এই জায়গাটা টেস্টে যে আমাদের ওপেনার বা ওয়ানডের কথা বলি, ওপেনার বাড়ানোর জন্য কোনো প্রক্রিয়া নেওয়া যায় কিনা আসলে? না, অবভিয়াসলি তামিমের যে এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয়েছে, দীর্ঘ 15-16 বছর যাবত সে ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়ে গেছে। এত লম্বা সার্ভিস কিন্তু বাংলাদেশ টিমের কেউ দিতে পারেনি আমার কাছে যেটা মনে হয়েছে। এবং তামিমের সাথে আর একটা কথা না বললে নয়, ইমরুল কায়েসও কিন্তু একটা
ভালো একটা কেরিয়ার ছিল। একটা সময় তামিম এবং ইমরুল কায়েস অনেক দিন ধরেই খেলে গেছে ওপেনিং পার্টনারশিপ হিসাবে, মানে পার্টনার হিসাবে, এবং তারা কিন্তু ভালোই করছিল। হঠাৎ করে ইমরুলের চলে যাওয়ার পরে কিন্তু তামিম একাই ছিল, তামিম একাই এই জায়গাটা ডোমিনেট করে যাচ্ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, অনেক ইয়াং ক্রিকেটার এসেছে কিন্তু তারা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারেনি। হ্যাঁ, হয়তো বা তামিমও একদিন চলে যাবে, সাকিবও একদিন চলে যাবে, মুশফিকও চলে যাবে, বাট জায়গাগুলো তো নিতে হবে। যে জুনিয়র ক্রিকেটারদের কথা বলছি আমরা, তাদের একটা দায়িত্ব থাকে, অবভিয়াসলি সব ক্রিকেটারই দায়িত্ব থাকে, তাদেরকে দায়িত্বটা বুঝতে হবে। ইনবিটুইন সৌম্য সরকারও চান্স পেয়েছে, সেও কিন্তু কাজে লাগাতে পারেনি। যারা দায়িত্বটা পাচ্ছে তাদের যদি কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু ফল্টটা এন্ড অফ দ্য ডে আর কি ক্রিকেটারের পরেই পড়ে। আচ্ছা, তামিম আসলে অনেক দিন ধরে যে সার্ভিসটা দিয়েছে, তামিমের আমার কাছে যেটা মনে হচ্ছে আরও 2-3 বছর আরামে ন্যাশনাল টিমে খেলতে পারতো যদি হাতুরা সিং এর সাথে তার দ্বন্দ্বটা না হতো। তখন কিন্তু ক্যাপ্টেন থাকা অবস্থায় তামিম কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। তুষার ইমরান ভাই, আমরা একটা ব্রেক নিতে হবে আসলে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি দিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট নিয়ে। আমাদের সাথে আছেন তুষার ইমরান। ইমরান ভাই, আমরা যেটা দেখছিলেন আসলে যে এখন যেই জুটি আসলে আমরা যদি বলি যে 6 উইকেট পড়ার পর মেহেদী মিরাজ এবং লিটন দাস, আমাদের যদি আমরা বলি যে ব্যাটারদের শেষ জুটি বলা চলে, এইখান থেকে আসলে কতটুকু সম্ভব বলে মনে হয়? না, আমি তো বললামই যে প্রথমে শুরু করেছিলাম যদি একটা পার্টনারশিপ হয় তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, 200 যদি করতে পারি অ্যাটলিস্ট, তাহলে কিন্তু বেশি রানের টার্গেট, মানে তারা উপরে থাকে না, 84 থেকে এরকম রান। সব এই একটা লাস্ট রিকগনাইজ ব্যাটসম্যান আছে যারা কিছু করে দেখাতে পারে এবং দুজনই কিন্তু ফর্মে আছে। এবং অনেকগুলো টেস্ট যদি দেখেন, মিরাজ কিন্তু যখন খারাপ সময় বারবারই যে আস্থার যে প্রতিদান সেটা কিন্তু দিয়ে যাচ্ছে। মিরাজ, লিটন এরা যখন খারাপ সময় যায়, মানে ব্যাটাররা যদি উপর থেকে রান না করে তাহলে কিন্তু লিটন, মিরাজ, তারপরে নিচে গিয়ে যদি যে কোনো একজন যদি সাপোর্ট দিতে পারে তাহলে আমার কাছে মনে হয় ইটস পসিবল। বাট টু আর্লি টু সে, এখনও 2টা দিন বাকি আছে। মানে 2টা দিন মানে কি, এই ইনিংস শেষ হওয়ার পরে, মানে আজকে যদি আমরা অল আউট হয়ে যাই, তারপরেও আমরা যদি ভালো একটা জায়গাতে বোলিং করতে পারি বোলাররা সেকেন্ড ইনিংসে, কোয়াইট ডিফিকাল্ট, তারপরেও একটা হোপ থাকে যে না, বাট আমাদের এই ইনিংসটা ভালো ব্যাটিং করতে হবে অ্যাটলিস্ট এই মিরাজ এবং লিটনকে। প্রথম টেস্টের পর যখন পাকিস্তান দেখি যে দুইজন চেঞ্জেস আসছে, সেই জায়গাটা কি পাকিস্তান সফল মনে হয় আপনার? না, ফার্স্ট প্রথম টেস্টটা যে স্কোয়াড নিয়ে খেলেছিল পাকিস্তান টিম, তাতে কোনো স্পিনার ছিল না, স্পেশালিস্ট স্পিনার ছিল না। কিন্তু আজকে যদি আমরা দেখি যে এখনো কিন্তু স্পিনার কোনো উইকেট পায় নাই। হ্যাঁ, যদিও পায় না, বাট আমাদের কিন্তু 4th ইনিংসে ব্যাটিং করা লাগবে। মানে এইখানে হয়তো বা তারা একটু এগিয়ে থাকবে। আবরার অসাধারণ ভালো বোলিং করে থাকে, আমরা যেটা দেখেছি, তার রেকর্ডও ভালো। সো উইকেটটা হেল্প করতে পারে, যেটা আমরা প্রথম টেস্টে পেয়েছিলাম মিরাজ এবং সাকিবের কাছ থেকে, কিন্তু আমরা উইকেট থেকে হেল্প পেয়েছিলাম বিধায় কিন্তু আমরা ওদেরকে অল আউট করতে পেরেছিলাম সেকেন্ড ইনিংসে। সো ওই হেল্পটা ডেফিনেটলি পাবে, যেহেতু আমাদের লাস্ট ডেতে ব্যাটিং করা লাগবে। সো ওইখানে যদি আমরা একটু সার্ভাইভ করতে পারি, তার আগেও আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ইনিংসটা আমাদের ভালো ব্যাটিং করতে হবে, যেহেতু 6টা উইকেট চলে গিয়েছে, অ্যাটলিস্ট 200 যদি রান করতে পারি তার একটা হোপ থাকে। তো আপনি একটু আমরা খেলা দেখছিলাম আসলে, সেই জায়গায় আমরা যদি দেখি যে মানে বল যেইভাবে শুরুতে আসছিল এখন কিন্তু আসলে সেইভাবে আসছিল না, এখন কিন্তু প্লেয়েবল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে মুশফিকের একমাত্র বলটাই ছিল যেটা একটু যেটা কুইকও মানে কুইক চলে গেছে এবং হয়তো মুশফিক মিস করে গেছে, বাট মানে ওইটা অসাধারণ ডেলিভারি ছিল। আদারওয়াইজ যে ব্যাটারগুলো আসলে আউট হয়েছে, আনলেস সাকিবের উইকেটটা হয়তো বা পাম্পিয়ার্স কলে আউট হয়েছে, বাট অন্য যে বলগুলো হয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে না খেলার মতনই বল ছিল, আউট হওয়ার কোনো উইকেট টেকিং বল ছিল না। এই জায়গাটা হয়তো আমরা মিসিং করে গেছি। বাট প্রথম টেস্টটা কিন্তু আমরা অসাধারণ ব্যাটিং করেছিলাম, একটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছিলাম। এই ইনিংসটা একটু মিসিং হয়ে গেছে আমাদের। এইটা কিন্তু আমাদের একটা যদি দেখি যে আমাদের যে ধারাবাহিকতার অভাব যেটা, সেটা কিন্তু বারবার এরকম ফুটে ওঠে। হয়তো আমরা প্রথম ইনিংসে ভালো করছি, পরের ইনিংসে আমরা খারাপ করছি, এক টেস্টে ভালো করছি, পরের ইনিংসে। এই যে ধারাবাহিকতা ধরে রাখার যে বিষয়টা, সেই জিনিসটা আসলে কিভাবে আসবে ক্রিকেটারদের মধ্যে, আপনার কি মনে হয়? না, অবভিয়াসলি ডোমেস্টিক ক্রিকেটের প্রতি জোর দিতে হবে এবং ভালো কোয়ালিটি মানে ক্রিকেট খেলতে হবে আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমরা ধরেন প্রথম টেস্টে জেতার পিছনে তো অনেক কারণ আছে। ডোমেস্টিক যারা কোচ আছে, যারা বাংলাদেশ টিম তাদের আন্ডারে অনেক দিন যাবত ট্রেনিং করেছে, প্লাস আপনার
এই ট্যুরের আগে একটা টিমের সিরিজও খেলেছে আমরা পাকিস্তানে গিয়ে। মুশফিক ছিল, সাদমান ছিল, জাকির ছিল, অনেকগুলো ক্রিকেটার কিন্তু ওখানে গিয়ে এই দলের সাথে খেলেছে। সো এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েছে ওখানে গিয়ে, এবং উইকেট সম্বন্ধে ধারণা হয়েছে পাকিস্তানে গিয়ে। অবভিয়াসলি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। কোনো সিরিজ যদি চলে তার আগে ক্রিকেট বোর্ড চিন্তা ভাবনা করবে মানে টিমকে কোথায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করালে কিংবা ম্যাচ খেলালে সুবিধা হবে, সেগুলো যদি করতে পারে তাহলে অবভিয়াসলি আমরা মনে হয় ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবো। এই টেস্টের পর কিন্তু আমাদের চলে যেতে হবে ভারতে। সেই জায়গার যে কন্ডিশন বা পাকিস্তান এখন যে খেলছে এই কন্ডিশনের সাথে কি সিমিলার কিনা বা একটু হেল্প পাবে কিনা পাকিস্তানের সাথে খেলার? হ্যাঁ, ইন্ডিয়ান ক্রিকেটে আসলে একটু ডিফিকাল্ট হবে। পাকিস্তানের যে বোলিং অ্যাটাক আবার ইন্ডিয়ার যে বোলিং অ্যাটাক সেই বিবেচনা যদি করেন, নো ডাউট ইন্ডিয়ান ক্রিকেটাররা ফার ডিফারেন্স আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এখন কি মনে হয় যে পাকিস্তানের থেকে ইন্ডিয়ার বোলাররা অনেক এগিয়ে? হ্যাঁ, পেস বলেন, স্পিন বলেন, পাকিস্তান তো আমার কাছে মনে হচ্ছে কোনো বলারই না, মানে যাচ্ছেতে বোলিং না, সেটা মানে ওরা প্রথম টেস্টটা হেরেছে কিন্তু জাস্ট বোলিং অ্যাটাক দিয়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে না, ব্যাটসম্যানের একটা ভালো একটা ভিত গড়ে দিয়েছিল, বাট বলাররা জায়গা মতো বোলিং করতে পারেনি। বাট ইন্ডিয়া কিন্তু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে। বোলিং অ্যাটাক বলেন, ব্যাটিং অ্যাটাক বলেন, সবাই মানে ব্যাটিং ডিপার্টমেন্ট যার ডিপার্টমেন্ট সে কিন্তু ভালো করে বোঝে। আমাদের এরকমভাবে ক্রিকেট খেলতে হবে। আমরা যেহেতু প্রথম টেস্টটা যেহেতু ভালো খেলেছিলাম, দেখেন আপনি 3টা ডিপার্টমেন্টে কিন্তু ভালো করেছিলাম, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রেজাল্টটা আমাদের ফরে আসে। এই টেস্টটা হয়তো বা আমরা ব্যাটিংটা খারাপ করছি। একটা টেস্ট জিততে গেলে না আপনার 15টা সেশন থাকে, তো 10টা সেশন থেকে 11টা সেশন আপনার ডোমিনেট করতে হয়। তো যে কোনো 10টা 12টা সেশন যদি ডোমিনেট করতে পারেন তাহলে রেজাল্ট কিন্তু আপনার ফরে আসে। সো এই একটা সেশন কিন্তু আমরা ক্লপস করে গেছি ব্যাটিংয়ে। এখনও সেশন অনেকগুলো বাকি আছে। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমার কাছে মনে হয় না রেজাল্টটা হয়তো বা নাও জিততে পারি, কিন্তু ড্র করা সম্ভব। একবারে ছোট করে যদি একটু জিজ্ঞেস করি যে আমরা বারবার দেখি যে হয়তো নাজমুল শান্তর অধিনায়কত্বের টেস্ট জিতেছে, কিন্তু নাজমুল শান্ত যদি পারফরমেন্স দেখি একজন অধিনায়ক হিসেবে সেই জায়গাটা একটু হলো পিছিয়ে যাচ্ছে কিনা বারবার? না, তা ক্যাপ্টেন সাধারণত সামনে থেকে লিড করে। হ্যাঁ, ওর আন্ডারে কিন্তু অনেকগুলো ম্যাচ জিতেছে আমরা, এটাও বিবেচনা করা উচিত। বাট তার কাজ কিন্তু ফার্স্ট কাজ কিন্তু আপনার ব্যাটিং, নিজের পারফরমেন্সটা। অবভিয়াসলি যদি এটাতে ক্লপস করে প্রতিদিনই তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড হয়তো বা বিকল্প চিন্তা ভাবনা করবে। বাট টু আর্লি, তাকে হয়তো বা আরেকটু সুযোগ দিলেও পারে ক্রিকেট বোর্ড, হয়তো ভালো কিছুই পাবে শান্তর কাছ থেকে। এছাড়াও যদি আমরা মানে পুরো ব্যাটিং লাইন আপটা দেখি, এখানে আপনার কোনো চেঞ্জেস মনে হয় কিনা যে একটু চেঞ্জ আসলে হয়তো বা আরও বেটার করতো বাংলাদেশ? তামিম ইকবাল ইজ মিসিং, কারণ তামিমের যে অভিজ্ঞতা আছে, এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলেছে। সো তামিম তো একটা ফরম্যাট থেকে রিটায়ারমেন্টে চলে গেছে টি-20 ক্রিকেট থেকে। এখন যদি সে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট নিয়ে বিবেচনা করে তাহলে আমার কাছে যেটা মনে হয় ভালো কিছু পাবো ক্রিকেট থেকে আর কি, তামিমের কাছ থেকে, সেটা নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ তুষারমান ভাই। আমরা আসলে চাই যে তামিম ব্যাক করুক এবং যারা আসলে বাইরে আছে তারা সবাই ভালো খেলুক। আসলে বাংলাদেশে আমরা চাই যে একটা টেস্ট জিতুক, একটা ম্যাচ জিতুক, যেটা পুরো বাংলাদেশ একসাথে উৎসব করবো আমরা। দর্শক, শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।